গেল, দরজাটা বন্ধ করে দিয়ে গেল। তো আমি অন্ধকারে কিছুই দেখতেছিলাম না। ওনার ঘরে একটা থাই গ্লাস ছিল, তখন ওই গ্লাস সম্বন্ধে আমি কিছু বুঝিও না, যেটা কী করে খুললে বা কী করে বন্ধ করে। তো আমি মানে ওই গ্লাসটা তাকাইতেছি আর বলতেছি, আমাকে দরজাটা খুলে দেন কেউ, মানে কারেন্ট চলে গেছে। তো আমি দরজাটা অনেকটা গেলাম, খুলতেছে না। তো আমি এর মধ্যে মানে কান্না করতে করতে ঘুমায় যাই। তো অনেক রাতে আমার মনে হলো, অনেক রাতে উনি আসছে। আসার পরে আমার আবার এমনই ছিল যে আমার গায়ের মধ্যে কেউ হাত দিলে আমি বুঝতে পারতাম, আমার ঘুম ভেঙে যেত। তারপর উনি আসছে, আসার পরে উনি আমার গায়ে হাত দিছে। তখন আমি ভয় পেয়ে মানে চুপ করে শুয়ে আছি, মানে কিছু না বলে। তখন উনি আমার সাথে জোর জবরদস্তি করলো এটা করবে। তারপর আমি খুব কান্নাকাটি করলাম যে উনি। তখন তুমি কোন ক্লাসে পড়ো? তখন আমি ক্লাস 6 এ পড়ি। ক্লাস 6 এ পড়ো, আচ্ছা। তারপর উনি ওই দিন রাতে আর কিছু করলো না, আমাকে বকাবকি করলো বা আমাকে জড়াজড়ি করলো, মানে এটা করার জন্য। তখন আমি খুব কান্না করতেছিলাম, জোরে জোরে চিল্লাইতেছিলাম। ওই দিন রাতে আমাকে ভোরাতে দিয়ে আসার পরে আমাকে পরের দিন সকালবেলা আমি মাকে বলতেছি কি, তুমি এটা কার সাথে আমাকে কার কাছে দিলা? বলতেছে আমি লোকটা খুব খারাপ। বলতেছে আম্মু বলতেছে কি, ভালো মানুষের কাছে দিই তো তাই ভালো লাগে না। চলুন প্রথমে একটু পরিচিত হই। তুমি করেই বলবো আজকে আমি তোমাকে, তাহলে তোমার জন্য বোধহয় এটা একটু বেটার হবে। তুমি চাইলে আমি আপনি করেও বলতে পারি। এটা ঠিক আছে। এটা ঠিক আছে, কারণ এলিট 920 নিয়ম অনুসারে আসলে আমি সবাইকে আপনি বলেই সম্বোধন করি, কিন্তু তোমার ক্ষেত্রে আসলে আমি তুমি করে সম্বোধন করছি। আমার মনে হয় তুমি যতটা বেশি রিজিড, মানে একটু রক্ষণশীল টাইপের কথাবার্তার ক্ষেত্রে, তোমাকে যদি আপনি করে বলি তুমি আরো বেশি রিজিড হয়ে যাবে। কেন এই কথাগুলো বলছি প্রিয় শ্রোতা, আপনারা পুরো অনুষ্ঠানটা শুনলেই বুঝতে পারবেন। রিপা তোমার নাম, রাইট? তোমার আসল নাম, অরিজিনাল নামই রিপা। তোমার বয়স কত? 16 বছর। এখন বয়স 16 চলছে। হ্যাঁ, মুখ দিয়ে কথা বলতে হবে না, রেডিওতে তুমি আমাকে মাথা নাড়ালে বুঝতে পারবে না। ওকে, 16 বছরের রিপা আজকে আমার সঙ্গে রয়েছে। রিপা কোথায় থাকো? মধ্যপাড়া থাকি। মধ্যপাড়াতে থাকো, ফাইন। এমনি জন্ম কি মধ্যপাড়াতেই নাকি অন্য কোথাও? কক্সবাজার। ও আজকে কি বলতে চাই আমাদের এখানে আমরা শুনবো সবাই মিলে। আর প্রিয় শ্রোতা, ওর ছবি ঠিক ওই অর্থে না, কারণ ওর ছবিটা ফ্ল্যাশ করা সম্ভব হবে না, কিন্তু ওকে আপনারা কোনো না কোনোভাবে টাচে থাকতে পারবেন, সেটা আমাদের ফেসবুকে এসে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ওকে, রিপা তুমি বলো, তোমার যেখান থেকে মনে পড়ে একদম মন খুলে, আমরা সবাই শুনবো, বলো। আমার যখন 5-6 বছর বয়স, আমার মির্জাপুকে দেখতাম, তখন ঢাকা। তো দেখতাম আমার আপু আমাকে নিয়ে যেত, কোথাও যেত বা বন্ধ করে থাকতো, কিছুই দেখতাম না ভিতরে কি হয় না হয়। কোথাও নিয়ে গিয়ে সে বন্ধ ঘরের মধ্যে থাকতো, আচ্ছা। ওকে, আবার বের হইতো অনেকক্ষণ পর, বের হইতো যেমন 20 মিনিট 25 মিনিট এরকম পর বের হইতো। তো একদিন হঠাৎ করে হয়তো আমাদের সামনে সবকিছু বলতো না আমার মির্জাপু। তখন তোমার বয়স 5-6 বছর না? খুব ছোট তুমি। ওকে, হঠাৎ একদিন আমার আম্মুর সাথে খুব ঝগড়া, রাত 8টা-9টা হবে এরকম। তো আমার ঘুম ভেঙে যায়। তো বলতেছে আর কতদিন করবো আমি এরকম, আমাকে কি বিয়ে দিবা না? তো আম্মু বলতো যে তোদের ভালোর জন্যই তো করি, তোদেরকে বিয়ে দিতে হবে, মানে এই সমস্ত কথা বলতো। তখন আমি কিছুই বুঝতাম না। পড়াশোনা করতে ওই সময়টাতে তুমি? জি, পড়াশোনা করতাম। আচ্ছা। তখন আমার মানে আব্বু আসা যাওয়া করতো, 5-6 মাস পর পর আসতো, বাড়ির জাহাজে চাকরি করতো উনি। 5-6 মাস পর পর উনি আসতো। আমার কাকা ছিল, নাম ছিল বাবুল। তো আমার বাবা ওনাকে খুব সম্মান করতো। তো আমার বাবা নাকি ওনার কাছ থেকে কিছু টাকা ধার নেয়। তার কাছ থেকে ধার নেয়? ওই কাকার কাছ থেকে। ওই কাকার কাছ থেকে? সেই কাকাটা আসলে কি মধ্যপাড়াতেই থাকতো? হ্যাঁ, মধ্যপাড়া স্থানীয়। মধ্যপাড়ার স্থানীয়, তোমাদের বাসায় যাতায়াত ছিল? হ্যাঁ। তারপর আসতো যেত। তো আমার কাকা তো পড়াশোনা জানতো না, উনি হঠাৎ একদিন বলে কি, চেন আমি বিদেশ যাব, তো আমি তো আমার নিজের নাম লিখতে পারি না, আমি কি করে লিখবো? তখন বলছে যে প্রতি সন্ধ্যার সময় আসবেন, যখন আমি অফিস থেকে আসি তখন। বড় আপু? জি। মেজো আপু না? না, মানে মেজো আপুকে নিয়ে তুমি তো বিভিন্ন জায়গায় যেতে, সেটা একটা মিস্ট্রি গল্প। ওকে, হ্যাঁ বলো। তারপর শিখাতো ওনাকে, আমাকে বলতো এটা দেখায় দে বা ঘুরে আমি ওনার হাত ধরে মানে সিলেট চক দিয়ে ঘুরে দেখাইতাম। ওই 5 বছর বয়সে? জি, যেটা কিভাবে নাম লিখতে হয় বা কিভাবে। হঠাৎ একদিন অনেক রাতে আসছে, আমার আব্বু তো থাকে না। তো আসার পরে দেখতেছি ঘরে খুব গ্যাঞ্জাম। আমার বড় আপু, আমি আর আমার মেজ আপু এক খাটে ঘুমাইতাম, আর আম্মু নিচে ঘুমাইতো। বলতেছে তুই আমাকে আর কতদিন এরকম জ্বালাবি? কে বলছে এটা? আমার আম্মু বলছে, কাকাকে বলছে। বাবুলকে বলছে? হ্যাঁ। ওকে, মানে ওনাদের মধ্যে একটা ঝগড়া। তো
বলতেছে আমার মুখে তুই করে বলতো যে আমি তোর যে আমার কাছে টাকা পাবো, তুই তো আমাকে এগুলো করছিস বা তুই আমাকে অফার দিছিস, আমি কি তোর সাথে কিছু জোর করে করছি নাকি? তুই বাবুল বলছে হ্যাঁ নিজে থেকে এগুলো বলছিস আমাকে বিয়ে করবি। তখন কি রূপে সবাই তোমরা ঘুমাতে? জি মানে ভোর রাতেই আবার চলে যেত, রাতের বেলা থাকতো? রাতে থাকতো ভোর রাতে চলে যেত। পরে আরেকদিন হঠাৎ করে অনেকদিন পর তো উনি আসছে, রাত 11টা 11:30টার দিকে আসছে। তো বলতেছে মিম আমার ছোট বোন তখন প্রেগনেন্ট আমার আম্মু। জি পেটে? জি তখন উনি আসছে, আসার পরে আমার আব্বু আছে তখন, তো মশারি টানানো নিচে। তো আমার আম্মু থেকে আলাদা থাকতো, যেহেতু আমার বড় আপু আছে বা আমার মেজ আপু আছে, আমি কিছু বুঝি না, আমি ওনাদের সাথে ঘুমাতাম। তো এর মধ্যে বলে রাখি আমার ভাই ছিল, আমার ভাই আমি আমার আব্বু মা একসাথে ঘুমাতাম। কয় ভাই বোন ছিল তোমরা? আমরা 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই। ভাই সবার ছোট? জি ওকে। ভাই সবার ছোট, আমার ছোট। তোমার ছোট। আর মিম তখন পেটে? মিম তখন পেটে। তারপর উনি আসার পর দরজা খুলছে আমার আব্বু, তো দরজা খুলছে, তো আব্বুকে বলতেছি তুই এখন বের হ। তুই এখন বের হ মানে হচ্ছে তোমার বাবাকে বাবুল বলছে তুই এখন বের হ। তোমার বাবা কি তখন আরেকটা বিয়ে করেছিল? না তখন কোনো বিয়ে করেন। তোমার মাই তোমার বাবার ফার্স্ট ওয়াইফ ছিল? জি। ওকে। মানে উনি মারে, আমার আব্বু দেখলাম কান্নাটানা করে, তো আমরা কান্নাটানা করতেছি। তারপর আমার আব্বু ওখান থেকে চলে যায় ওই সময়, মানে ওই অবস্থায় চলে যায়। আমার আব্বুকে যখন মানে তর্পেটা লাথি মারা হয় তখন আমার আব্বুর লঙ্গিটা খুলে যায়। তো আমার আব্বু নাকি ওখানে একটা ব্যথা পায়, মানে তারপর ওখান থেকে চলে যায়। তো এর মধ্যে আমাদের মিম হয়, কিন্তু আব্বুর কোনো 5-6 মাস কোনো যোগাযোগ ছিল না, কোনো খোঁজ খবর ছিল না। তো আমার দাদি হঠাৎ একদিন ফোন দিয়ে বলে কি এরকম এরকম হারুন অ্যাক্সিডেন্ট হয়েছে, তো খুব সিরিয়াস অবস্থা। হারুন তোমার বাবার নাম? জি, ও মারাও যেতে পারে। তো এভাবে বলছে, তো আমার আম্মু কি করলো, তাড়াতাড়ি করে সবকিছু গুছিয়ে টুছিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আব্বু বলতেছে যে আমি তোমাকে মিথ্যা কথা বলে নিয়ে আসছি। আমার আব্বু কিছুটা জেনে যায় যে আমার আম্মু এই সমস্ত কাজে জড়িত আছে বা কিছু একটা। তো এখন আমাদের বাড়িতে কোনো ঘর ছিল না, তখন নতুন ঘর উঠাচ্ছে। আমরা দাদির ঘরে থাকি একসাথে। এর মধ্যে ঘর উঠানোর পরে আবার আমাদেরকে মানে আমাকে স্কুলে ভর্তি করে দিছে। মিম ছোট, রিমন আমার ভাই তখন মানে কিছু বুঝে না। আব্বু আম্মুকে একটা মোবাইল কিনে দেয় যে আমি তো ঢাকা থাকবো, কথা টথা বলার জন্য। মানে তখন দেখা যাচ্ছে দেশ গ্রামের কোন ওয়াইফাই মানে মোবাইল ফোন ইউজ করে না। ফোন আসলো দেখা যায় অনেক দূর থেকে একজন নিয়ে আসছে যে তোর ফোন আসছে তুই ফোন দে, অনেক দূর থেকে। তো এরই মধ্যে আব্বুর একটা ফ্রেন্ড উনি আসে, সবার সাথে পরিচয় টরিচয় করায় দেয়, একদিন থাকে। তো একদিন থাকার পরে আমার আম্মুর কাছে নাম্বার ছিল ওনার, ওই কাকাটা আম্মুর সাথে সবসময় কথা বলতো। কোন কাকা? ওই হিরণ কাকা। হিরণ কাকা? জি আমার মানে তোমার বাবার পরিচিত এক ফ্রেন্ড, সে তোমার মার সঙ্গে কন্টিনিউ কথা বলতো। তার এরই মধ্যে ওই ফোন থেকে আমার আপু একটা রং নাম্বারে ফোন দিয়ে ফেলে, মানে দুষ্টামি করতে করতে রং নাম্বারে চলে যায়। নাম ছিল শাহিন, যশোর বাড়ি, ডাক্তার ছিল। তো ওর সাথে সম্পর্ক হওয়ার পরে ওর সাথে কথা হয়। তো আমি একদিন মাদ্রাসা থেকে আসছি, আসার পরে মাদ্রাসায় পড়ে তো? জি মাদ্রাসাতে পড়তাম। তো আসার পথে দেখতেছি আমার এক চাচাতো বোন বলতেছে যে তোর বোনের পা পুড়ে গেছে, ওর সিরিয়াস অবস্থা। তো আসলাম, আয়সা দেখতেছি শোয়ানো, আমার আপুর পা পুড়ে গেছে। কথা বলতে বলতে ওই কাকাটার সাথে আমার আব্বুর ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে পা পুড়ে গেছে। আম্মু বলতেছি কি এত কথা বলার কি দরকার ছিল। তারপর আপু বলতেছে কি তোমার জন্য তো এগুলো হয়েছে, আমি ওনার সাথে কেন কথা বলবো। মানে তুমি একটা, আমরা যেটা বুঝতে পারছি যে তুমি ছোটবেলায় এই জিনিসগুলো নিয়ে অনেক কনফিউশনে থাকতা, অনেক বেশি প্রশ্ন জাগতো মনের মধ্যে যে কেন এরকম হচ্ছে চারপাশে, তুমি কোনো উত্তর খুঁজে পেতে না, তাই তো? আমরা কিছুটা হলেও বিষয়টা পরিষ্কার হবার ব্যাপার আমাদের জন্য রয়েছে, কারণ আমরা বুঝতে পারছি স্টোরিটা কোন দিকে যাবে। বাট তারপর ওর জন্য শিশু মনে কিন্তু এটা অনেক বেশি প্রশ্নের, কারণ বোন নিয়ে যাচ্ছে, একটা রুমে ঢুকে যাচ্ছে, ওকে পাশে বসে রাখে, 20-25 মিনিট পরে বের হচ্ছে, বাসায় এসে মার সঙ্গে ঝগড়া করছে এবং মাকে সবাই দায়ী করছে। বাবাও এক ধরনের সায়াতে, অর্থের কারণে হোক বা যে কোনো কারণেই হোক, মানে বুঝতেই পারছি যে এই পরিবারে আসলে কি ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। বলো তারপর। হ্যাঁ, তো ওদের মধ্যে একটা মানে হয়ে যায় যে ওরা বিয়ে করবে এই সমস্ত। তো আম্মু কথা বলতো ওই ছেলেটার সাথে বা আমি কথা বলতাম। এর 4-5 দিন পর হঠাৎ করে একদিন ভোর রাতে অন্ধকার আজান পড়ছে। তো আম্মু দেখতেছি কি মানে সবকিছু গুছাইছে ঘরের, মানে যা বাসা চেঞ্জ করলে যেরকম হয় সবকিছু গুছাইছে। তারপর আমাদেরকে ডাক দিচ্ছে। তো ডাক দেওয়ার পরে আম্মু বলতেছে আমরা ঢাকা যাব। তো আমার মেজ আপু জিজ্ঞেস করলো কেন যাবা। আমার বড় আপু তখন কক্সবাজারে থাকতো, বলতেছে যাবো ঢাকা যাবো, আছে এমনিতেই তোর আব্বু যেতে বলছে। আমরা বের হই যখন, তখন মানে চারোদিক দেখে নিচ্ছে যে আমার আম্মু যখন বের হয়েছে তখন যে একটা লবণের বাটি সেটাও রেখে আসে নাই।
যে এটা আমরা না নিয়ে যে এখানে রাইখা যাই, এরকম কিছু। তো বের হওয়ার সময় আমরা যখন যাইতেছি তখন মানে এক ধরনের পলায় যেতেছে। মানে কক্সবাজার থেকে ঢাকায় আসছে? বরিশাল থেকে। বরিশালে কেন গেল? বরিশালে হচ্ছে আমার দাদা বাড়ি, মানে আমার মা আর আমার বাবা, মাম তো খুব বরিশাল থেকে তুমি কোথায় যাচ্ছ? ঢাকা আসতেছি। ঢাকা আসতেছ, আচ্ছা। না তারপর এক ধরনের পালিয়ে? আচ্ছা, তো ওখানে গিয়েছিলে কেন? বাবা নিয়ে গিয়েছিল? হ্যাঁ, বাবা নিয়ে গেছিল। তারপর পালিয়ে আসতেছে? হ্যাঁ, তারপর বরিশালে গাড়ির জন্য ওয়েট করতেছে, বরগুনাতে ওয়েট করতেছে। তারপর গাড়িতে লঞ্চের জন্য। তারপর লঞ্চে উঠে যায়। আম্মুর কাছে তো ভাড়াটা কিছু নেই, তখন টাকা ছিল না। তো আমরা ঢাকা এসে কোথায় থাকবো, আম্মু এগুলো বলতেছে। তো একটা হোটেল নেয়, তো বলতেছে না আপনাদেরকে ভাড়া দিব না। আমরা ওখান থেকে বের হয়ে আসছি। তারপর ওই কাকাটাকে ফোন দিল, আব্বুর ফ্রেন্ডকে। তারপর ফোন দেওয়ার পরে একটা বাসা নিল, একটা ছোট রুম নিল 500-600 টাকার মধ্যে, এরকমটাই হবে। তো ওই ঘরে নতুন একটা চৌকি কিনছে, ফ্যান ছিল না তখন। এটা তোমার এই বাবুল কাকাই করে দিচ্ছে? না না, ওরা হিরণ কাকা, আমার আব্বুর ফ্রেন্ড। আচ্ছা, হিরণ কাকা। বাবুল কাকার সঙ্গে তখন কোনো যোগাযোগ নাই? না, তখন কোনো যোগাযোগ নেই। এটা কি মধ্যবাড্ডাতেই? না, এটা ছিল গাজীপুর। গাজীপুরে। আচ্ছা, তখন তোমার বয়স কত? তখন আমার বয়স মনে আছে? মানে তুমি তো একটু বড় হয়েছো। 5 পড়ছো তখন নাকি 6-7 উঠেছো? তখন আমি 5 পড়ছি। তখনও 5 পড়ছো? জি। ওকে। তারপর ওখানে আসার পরে পরের দিন আমার সে কাকাটা আসে, বাবুল না হিরণ কাকা আসে। আসার পরে উনি কি করলো, আসার পর আমরা মানে ওই নিচে উপরে ঘুমাচ্ছি, আমরা নিচে দেখতাম আমার আম্মু আর ও কাকাটা ঘুমাতো। যেহেতু আমি এগুলো কিছু বুঝি না, তো হঠাৎ একদিন দেখি কি যে আমার আম্মু সকালবেলা ঘুম থেকে ওঠে না ওনারা, তখন আমার মেজাপু চাকরি করতো একটা জুস কোম্পানিতে, মনে চাকরি করতো। আচ্ছা, কি কোম্পানি? জুস কোম্পানি। জুস কোম্পানি, আচ্ছা। তো তারপর ও দূরে থাকতো একটু। ওই বয়সটা অত কিছু বুঝতাম না যে আপু কোথায় আছে বা জিজ্ঞেস করতাম না। দেখতেছি যে আমার আম্মুর ওন্না পরে আমার কাকা শুয়ে আছে, মানে অন্যভাবেই শুয়ে আছে। ওকে ওকে। তারপর আমরা ওঠার পর উনি উঠছে। তো আমি ওনাকে বললাম যে উনি এভাবে শুয়ে আছে কেন। আমার খুব লাগতো যে আমার বাবা আর আমার চাচারা ছাড়া আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলতাম না, বা অন্য কোনো ছেলেদের আমি দেখতে পারতাম না। তোমার যে এগুলো খারাপ লাগতো, তুমি কখন বাবার সাথে বলতা না, শেয়ার করতা না? না, কখনোই করতা না? না, কখনই করতাম না। কি মনে হতো তোমার এই জিনিসগুলো শেয়ার করলে কি হবে? কিছু মনে হতো? এরকম কিছু মনে হতো না যে শেয়ার করা লাগবে বা বলা লাগবে, কিছু মনেই হতো না? কিছুই মনে হতো না। আচ্ছা। তারপর কয়েকদিন পর ওই যে ভাইটার সাথে কথা বলতাম আমার মেজাপু, ও আসে, আমার আম্মুকে বলে, আমার মেজাপু বলে যে শাহিন ঢাকা আসবে আমার সাথে দেখা করতে। তো আমি এখন কিসের জন্য, কিভাবে দেখা করবো? তো তো গাজীপুর ওখানে একটা ঠিকানা দিল, ওখানে আসলো। তো আমার মেজাপু ছেলেটাকে দেখলো কালা। তো আমার আপু বললো কি আমি এই ছেলেটাকে পছন্দ করবো না, আমি ওর সাথে দেখাই করবো না। তো আমার মেজাপু ওখান থেকে চলে যায়। ওকে মানে দূরে থেকে দেখছে, কিন্তু আমার আপুকে দেখা নাই ভাইয়াটা। তো পরে আসছে, বাসায় আসছে আপু, ভাইয়া আসছে, আর ওর সাথে একটা ফ্রেন্ড আসছে ওর। আমি বুঝতে পারি না। তো আমি দেখতেছি একই রিক্সায় আম্মু আছে, তারপর ওই ছেলে দুইটা আছে। তখন আমার খুব জিত হয়েছে যে ছেলে দুইটা কে। আমি আমার আপুর মেজাপুর একটা 3 পিস পরাছিলাম, লং হয়ে গেছিলাম যেহেতু ছোট। তো আসছে, তো আমি আমার ছোট বোনকে মিনকে নিয়ে যখন যাচ্ছি তখন আমাকে রিতা বলে ডাক দিছে। রিপা বলতে পারতো না, মানে মুখে আসতো না, রিতা বলতো। তখন বুঝতে পারলাম যে শাহিন দিয়া। পরে আসছে, তারপর আম্মু বলতেছে যে তোমার শ্বশুর একটু বাইরে গেছে, আসবে। পর ওকে বললো আমার কাকাকে, সেই কাকাটাকে বললো হিরণ কাকাকে মিষ্টি নিয়ে আসো, জামাই আসছে। তো মিষ্টি নিয়ে আসো। আর আমার আপুকে মানে বলতেছে, জোর করতেছে যে তুই আসিস না কেন, ওরা তো আসছে, চলে আসছে। এটা কোন আপু? বড় আপু? মেজো আপু। মেজো আপু। কি নাম ছিল? শ্যামলী ছিল। শ্যামলী। আর বড় আপুর নাম? শিরিন। শিরিন। ওকে। তারপর তো তুমি 3 নম্বরে তুমি? ওকে। কাকা আসছে। তা আসার পর মিষ্টি নিয়ে আসে নাই, এমনিতে আসছে। তো সকালবেলা আমি ভাইয়া দুইটা, আমি ওদের দুজনের মাঝখানে ঘুমাইছি, আর নিচে মিম আর রিমন মা আর ও কাকাটা ঘুমাইছে। তো খুব গরম ছিল। তো আমি গরম মানে রাতের বেলা ওনার দেখতেছি আমার ভাইয়ের মাথা থেকে মানে ঘাম বের হয়ে পড়তেছে, বাইরে বের পড়তেছে। তো আমি বাতাস করি, উঠে বাতাস করি। আমার খুব লাগছিল তখন যে ওনাদের গরম লাগতেছে। তো বাতাস করার পর আমার ভাইয়ে উঠছে, বলে আমার বাতাস করা লাগবে না, তুমি ঘুমো, আমি তোমাকে বাতাস করি। তো আমি ঘুমাইছি। তখন ওই দিনও দেখি সেম কাজ, আমার ওই কাকাটা অন্য পরে ঘুমাইছে অন্যরকম, মানে অন্যরকম ভাবে, একেবারেই মানে কি বলবো, অন্যরকম ভাবেই ঘুমাইছে। তো আমি উঠে প্রথমে আম্মুকে ডাক দেওয়ার পরে কাকাটা উঠে, পরে আমার শাহিন ভাইয়া দেখছে যে অন্যরকম ভাবে শুয়ে আছে, এর জন্য আবার এদিক থেকে ওদিক ঘুরে শুয়েছে যেন না দেখে। তারপর ওনার ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে যাচ্ছে ভাই। তারা 10টা-11টার দিকে রান্না বান্না করছি। তো আমাকে বলতেছে তোমার আপুকে তো দেখলাম না।
তোমাকে দেখে গেলাম, তোমার আপুকে যদি নাও নি তোমাকে নিয়ে যাবো, যাও। তোমার আপু তো আমি কালো দেখে আমাকে পছন্দ করলো না। তো উনি চলে যাচ্ছে, তো বলতেছে কাকাটা বলতেছে আসো জামাই, তোমাদেরকে দোকান থেকে আমি মিষ্টি খাওয়াবো। তো আমরা সাথে গেলাম। তো মিষ্টি খাওয়াবে গিয়ে উনি বিদায় করে দিয়ে দিল। তো আমি জিজ্ঞেস আমার আপু এর মধ্যে আসছে, আসার পরে আমার আম্মুকে বলতেছে যে আমি ভাবছি কথায় মনে হচ্ছে কত সুন্দর ছেলেটা, মানে আমার আপুর এমন ভালো লাগতো, স্মার্ট হতে হবে, সুন্দর হতে হবে, মানে সব দিক দিয়ে অলফিট হতে হবে। তো তারপর বলতেছে আমি ভাবছিলাম সুন্দর স্মার্ট স্মার্ট, আমার এগুলো পছন্দ না, তাই ছেড়ে দিছি। তো আমার মেজাপুকে ফোন দিয়ে ডিস্টার্ব করতো, মানে ফোন দিত যে আমার ফোনটা কেন রিসিভ করো না, বা আমাকে আগে বলতাম। আমি বলছি যেহেতু আমি কালো। তারপর আম্মুর সাথে এগুলো নিয়ে তর্ক হয়, তুই যে আমার আম্মু বলতেছে তুই সেদিন আসলি না কেন, ওরা আসছে শুধু শুধু ঘুরে গেছে। তো মানে কোথায় ছিল আপনার বোন, কোথায় ছিল? আমার বোন যেখানে চাকরি করতো সেখানেই থাকতো একটা মেয়ের সাথে। আচ্ছা আচ্ছা, মেসেই থাকতো। জি। তারপর মানে ওখান থেকে আপু বলতেছে, আম্মু বলতেছে যে তোর জন্য আমি ঢাকা আসলাম, বলতেছে আপু তখন বলতেছে আমার জন্য ঢাকা আসছো, মানে আমার জন্য তুমি কেন ঢাকা আসবা? তখন বলল যে তোর জন্যই তো ঢাকা আসলাম, তুই ওকে বিয়ে করবি বা ই করবি, তোর জন্য আমি সংসার টংসার ছেড়ে সবকিছু ছেড়ে চলে আসলাম। তো আপু তখন ডাইরেক্টলি বলে দিল যে আমার জন্য আসছো না, হিরণের জন্য আসছো। তখন আমার মেজাপু মানে ওনার বিরুদ্ধে কথা বলতো। এখানে ঝগড়া টগড়া হয়ে যায়, যাকে এখানে যায়। তারপর আমরা আবার মধ্যবাড্ডা আসি। ওই বাবুল কি করে যেন জানে যে আমরা ঢাকা আছি বা গাজীপুর আছি, তখন আমাদের রিমন ওকে নিয়ে যায় চুরি করে এক ধরনের। রিমন মানে? আমার ছোট ভাই। ছোট ভাইকে নিয়ে যায় হিরণ? না, বাবুল কাকা। বাবুল কাকা চুরি করে নিয়ে যায় তোমাদের বাসা থেকে? 2 দিন পরে ফোন দিয়ে বলে আমি ওকে নিয়ে আসছি, তো মধ্যবাড্ডা, নয়তো আমি ওকে দিব না। তারপর আমরা সবাই মধ্যবাড্ডা যাই। তো আমাদের বাসা টাসা নিয়ে দেয়, আমি হয়তো কিছু জানতাম না, হয়তো গাজীপুর থেকে মধ্যবাড্ডাতে যেতে এলো আবার। মধ্যবাড্ডা আসছে। তো এর মধ্যে আমার আব্বুর সাথে কথা হয়, বলে আমরা ঢাকা চলে আসছি, বাড়িতে খুব কষ্ট হচ্ছে। তো আমার আব্বু বলছে যে আমি তোকে কোন দিক দিয়ে যে তো কোন দিক দিয়ে কষ্ট হয়। তোমার মার বাড়ি ছিল কোথায়? আমার মার বাড়ি কক্সবাজার। মার বাড়ি কক্সবাজার। আচ্ছা, তোমার মা ঢাকায় কেন আসতো বলো তো? সে কি ঢাকায় এসে কিছু করতো, কোনো কাজকর্ম করতো? না, কোনো কাজ করতো না। ঢাকা আসছে হয়তো বাবুলের কারণে, নয়তো হিরণের কারণে। আমার যতটুকু মনে হয় যে ওই হিরণের কারণেই ঢাকা আসছে। তারপর ওই আপুর সাথে যখন সম্পর্ক হয়েছিল তখন আব্বু বলে কি যে ওর সাথে আমি আমার মেয়ে বিয়ে দিব না, খান গোষ্ঠীর ছেলে ভালো না বা খারাপ হয়। তো এর মধ্যে আমার আম্মু আব্বুর মধ্যে একটা ঝগড়া হয়ে যায় যে কেন বিয়ে দিবা না, আমার মেয়ের পছন্দ হয়েছে এখন বিয়ে দিবা না। তো আমার ওই যে বাবুল কাকা উনিও রাজি ছিল না, বিয়ে দিবে না। তো ওরা কি করতো, একদিন আমার সেই তালু বাবা আমার দুলা ভাইকে বের করে দেয় ঘর থেকে, ঝগড়া করে বের করে দেয়। তো আমাকে বলতেছে, আমার বড় বাবা আমার সাথে আমার মেজাপুর সাথে সবকিছু শেয়ার করতো, আমার মার সাথে কিছু বলতো না। আমরা ঘুমাচ্ছি, তো রাত 12টার দিকে ওকে নিয়ে আসছে, আমার দুলা ভাইকে নিয়ে আসছে। তারপর আমাদের সাথেই ঘুমাইছে, একসাথে ঘুমাইছে, ওর ভোর হওয়ার আগে পাঠিয়ে দিচ্ছে। এরকম 2 দিন আমাদের ঘরে আসছে, খাইছে, কিন্তু কেউ বলতে পারবে না, আমরা 3 জন ছাড়া। তারপর এর মধ্যে ওনাদের মানে এলাকার একটা লোক ছিল, উনি ধরে বিয়ে দিয়ে ফেলে আমার আপু আর দুলাভাইকে। মানে একসাথে বিয়ে দিয়ে দেয়? বিয়ে দেয় কিভাবে, যে আমার দুলাভাই যখন গার্মেন্টস থেকে আসতেছিল, আমার বড় আপু একসাথে ওদেরকে নিয়ে যায়, বিলের মাঝখানে নিয়ে বাইধে রাখে আমার সে বাবুল কাকা। আমার দুলাভাইকে বাইধে রাখার পরে মারধর করে। তো তুই শিরিনকে ভুলে যাবি কিনা, তো বলতেছে না আমি ওকে ভুলবো না। শিরিন মানে তোমার বড় বোন? জি, আমার বড় আপু। তো ওর হাত কেটে ফেলে, বলে তোর হাতের রক কেটে ফেলবো, তোকে এখানেই মাইরা ঝুলাই রেখে যাবো। তো এখান থেকে এই পর্যন্ত হাত কেটে ফেলে। তো কাটার পরে তারপর বলতেছে আমি ওকে বিয়ে করবো, তারপর ছাইরা দেয়। তারপর ও আমার দুলাভাইয়ের আব্বু বুঝাইলো যে কি হবে। তারপর ওনাদের মানে আমরা কেউ জানি না, ওনাদের সপরিবার সব জানে যে বিয়ে হচ্ছে। তারপর বিয়ে টিয়ে করার পরে আসছে আমাদেরকে বলতেছে যে বিয়ে তো করাই ফেললাম, এরকম এরকম। তো তারা কি করলো, এর মধ্যে আবার বিয়ে টিয়ে করার পরে সে আমার বড়পুর শ্বশুর বলতেছে কি আমি তোদেরকে ঘরে উঠাবো না, তোরা তোদের রাস্তা দেখাই দিছি, যেহেতু মেয়ের জন্য পাগল হয়ে গেছিস, তো এবার তুই তোর রাস্তা দেখ। তো আমার দুলাভাই বলতেছে আমি হঠাৎ করে কোথায় যাবো, আমাকে 1 মাস থাকার জায়গা দাও, তারপর আমি আমার বউ নিয়ে সেটেল হয়ে যাব। তারপর বের করে দিল। পরে কি করবে, পরে আমাদের বাসায় আসছে 2 মাস। আমার আপু মানে বড় আপু কোনো কাজ করে না 2 মাস আমার মেজাপুর শুধু চাকরি করতো, খাওয়াতো, সবকিছু সব ওই করতো। পরে তারপর আমাকে আর আমার ছোট ভাইকে রিমনকে দেশে পাঠায় দিল, মানে দেশে দিয়ে আসলো। দেশে দিয়ে আসার পরে এর মধ্যে মিম আম্মু ওরা একা একা থাকে।
আমার বড় আপুর বিয়ে হয়ে তো গেল। তারপর এরই মধ্যে আবার আমার মেজ আপুর বিয়ে হয় কিভাবে যে আমরা একদিন বাজারে যাচ্ছি, তো রাস্তার মধ্যে অনেকগুলো টমেটো ছিঁড়ে পড়ে গেছে, মানে হাসাহাসি করতে করতে পড়ে গেছে। তখন টমেটোগুলো টোকাইতেছে, তখন আমার মেজো দুলাভাই দেখে আমার আপুকে। দেখার পরে আমার মানে আপুকে অফার করে কিরকম যে আমার আপু বাসায় চলে গেছে কিভাবে যেন আম্মুর ফোন Somehow তারা যোগাযোগ করেছে এবং তারা কি নিজেরাই বিয়ে করেছে? কম আমার মেজ আপুকে জোর করে বিয়ে করছে ছেলেটা, মেজ আপুকেও জোর করে বিয়ে করলো? জোর করে বিয়ে করলো। আচ্ছা, তারপর বললো যে আপনার মেয়েকে আমার পছন্দ, ওকে কি বিয়ে দিবেন কিনা। আমার মা এরকম যে আমার মা একটু লুবি টাইপের, তো আমার মা বলে আমার মেয়েকে যদি বিয়ে করতে হয় তো কথা বলবি কি দিয়ে, মানে এইভাবে এরকম আচরণ করতেছে, আমাদের সামনে বসে বলতো। তো ওই দিন মানে একটা ফোন কিনে দিয়ে যায় আপুকে যে এটা তোমার জন্য। তারপর আবার বলে আমার মেয়েকে বিয়ে করতে হলে এত টাকা দিতে হবে, এটা করতে হবে। পরে আমার দুলাভাইকে দেখতাম যে 10,000 20,000 টাকা দিত, অনেক টাকা দিত আমার আম্মুকে। আর সবাই বলতো মানে ওই এলাকার ওকে সবাই চিনতো, তো বলতো ছেলেটা খুব ভালো, সাংবাদিকের গাড়ি চালায়, এই সমস্ত সব বলতো। তো যখন বিয়ে করবো তখন বলে আম্মু আমি শ্যামলীকে বিয়ে করে আমি নিয়ে চলে যাব। বলতেছে ওকে নিয়ে চলে যাবো, মানে ওকে নিয়ে চলে গেলে আমি কি করব। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা এখানে থাকবো কয়েকদিন তারপর যাব। তো আমার দুলাভাই ছিল এক ব্যাপার এক ছেলে 2 মেয়ে ছিল, শুধু একটা ছেলে ছিল। তারপর ওরা জোর করে একদিন বিয়ে করে নাকি যে কাজী বিয়ে পড়াবে সে বলতেছে আমি মেয়েকে বিয়ে দিব না, মানে বিয়ে পড়াবো না, মেয়ে ছোট। তখন নাকি পিস্তা বের করছে যে তুই বিয়ে পড়াবি না তাহলে আমি তোকে মেরে ফেলবো, এইভাবে নাকি জোর করে বিয়ে করছে। তার আগে কি তোমার মেজ বোনের সঙ্গে তুমি বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে এই সময়টাতে? মানে উনি যেত এবং ঘরের মধ্যে তুমি বাইরে থাকতা, উনি ঘরের ভেতর থাকতো? আচ্ছা, তারপর আমরা দেখতে গেলাম। আপু ওই দিন বিয়ে টিয়ে করার পর ওই বাসা থেকে চলে আসছে, মানে যে বাসা বিয়ে হয়েছে সে বাসা থেকে চলে আসছে। চলে আসার পরে এখন আপু বলতেছে কি আমি কি তোর কাছে বিয়ের জন্য কান্না করছিলাম না, আমার স্বামীর দরকার ছিল না, আমি এটা ছাড়া থাকতে পারবো না, আমরা ঘুমাচ্ছি রাতে। তো বলতেছে আমি কি বিয়ে দিছি নাকি, তুই বিয়ে করছিস কেন? বলতেছে তুমিই তো বিয়ে দিছো, তোমার কাছ থেকে টাকা খেয়েছো, তাহলে আমাকে জোর করে বিয়ে করবে না? ওর একটা ক্ষমতা আছে যে আমি তোর মাকে টাকা দিছি বা এই দিছি, তুই এখন বিয়ে করবি না কেন, টাকা খাইছিস। তো আমার আপু কান্না করতেছে যে আমি কি করলাম এটা। আপু বলতেছে তুমি আমাকে দিয়ে খারাপ কিছু করাবা, আবার আমাকে দিয়ে জোর করে বিয়ে করাবা, তুমি কি টাকা ছাড়া জীবনে কিছু বুঝো না, এগুলো বলতেছে। তারপর আমার দুলাভাই আসছে, দুলাভাই আসার পর বলতেছি কি শ্যামলী আমি আলাদা বাসা নিয়েছি, চলো আমরা আলাদা বাসা দিই। তো আম্মুকে কিছু টাকা দিছে, যেমন 5-6 হাজার টাকা দিছে। আম্মু শান্ত, কিছু জানে না, এটা আমার মেয়ে কি না কে কিছু জানে না, যাও তোমাদের মধ্যে যা হয় তোমরা বুঝো, আমি নেই এর মধ্যে। তো আমার মা হচ্ছে এরকম। তো তারপর টাকা দেওয়ার পরে আমার আপুকে নিয়ে গেল, দেখলাম আমার আপু কান্না করতেছে। তো আমাকে বলতেছে চল আমার সাথে চল। ওকে। তো আমাকে নিয়ে গেল, বললো থাক তো ভাইয়া দেখি কি আনতে গেছে। আমার ভাই আবার নতুন বাসায় যেহেতু খাবার আনতে গেছে, রাতের বেলা খাবার আনতে গেছে। তো ভাই মানে দুলাভাই? হ্যাঁ দুলাভাই। ওকে। তারপর খাবার নিয়ে আসছে, তো নিয়ে আসার মধ্যে এখন কি তোমার বড় বোন তোমাদের থেকে আলাদা থাকে? জি আলাদা থাকে। তো এরই মধ্যে আপু বলতেছে কি ইস ঘরের মধ্যে কি অবস্থা, সিগারেটের প্যাকেট ট্যাকেট মানে এগুলো বলতেছে। তো বলতেছে আয় ঘরটা ঘুষাই। তো অনেক বড় জাজিম ছিল, তো জাজিম আমরা 2 বোনে মানে আলগাইতে পারতেছি না, এক অন্য দিয়ে আমরা 2জন আলগাইছি। তো আলগানোর পর দেখতেছি ওর মধ্যে পিস্তল মানে সবকিছু সব অস্ত্র সাজানো। মানে এটা তোমার মেজ দুলাভাইয়ের ক্ষেত্রে ঘটনা? হ্যাঁ। তারপর আমার আপু কান্না করতেছে যে হ্যাঁ আমি কি করলাম, ও তো আমাকে মেরে ফেলবে। তো এভাবে ওখান থেকে আমরা সেই দিকে নামতে নামতে দেখি আমার দুলাভাই উঠতেছে, আমার দুলাভাইকে ধাক্কা মেরে পর নামে যায়। পরে আসার পরে আমার মার পা ধরে বলতেছে কি আমি তোর কাছে কি মানে কি চাইছিস তুই আমার কাছে, যে তোর এটা না দিলে এর জন্য তুই আমার একটা খারাপের কাছে বিয়ে দিলি বা আমার একটা সন্ত্রাসের কাছে বিয়ে দিয়ে দিলি, যে দেখ খুন খারাপি করে আমাকে মেরে ফেলবে, এগুলো আমরা দেখছি। তো আমার আপু আমার আম্মুর কাছে শুনতাম যে আমার মামারা নাকি সব অস্ত্র বানাইতো, তো ও সব কিছুর নাম বলতে পারতো, আমার আপু কোন জিনিসটার কি নাম এগুলো বলতে পারতো। তো আমি বলে আমি এগুলো দেখছি। এর মধ্যে আমার দুলাভাই এসে শুনতেছে সবকিছু। দুলাভাই মানে মেজ দুলাভাই? হ্যাঁ মেজো দুলাভাই এসে সবকিছু শুনতেছে। তো বলতেছে শ্যামলী তো এখন আমার আম্মুর মানে আম্মুকে জড়াই ধরে বলতেছে যে আমি ওই ছেলের কাছে যাবো না। দুলাভাই বুঝাইলো যে আমি তোমাকে কেন মেরে ফেলবো, হয়তো তোমরা জানো না এরকম হয়েছে, আমি এরকম কিছু না, মানে আমার ফ্রেন্ড ওরে এগুলো সব ওর। তো বলে এখন যা খবর হয়ে গেছে এখন তো তুমি আমার ওয়াইফ, চলো বাসায় চলো। বলতেছে না আমি বাসায় যাবো না, আমি আমার মার কাছে থাকবো। তো আমার আপু কান্না টান্না করে ভয়টায় পায়। তারপর আমার দুলাভাই ওই দিন চলে যায়। তো বলতেছে থাকো, আপুকে কিছু টাকা দিয়ে যায়, আপু টাকা নেয় না, দিলে আমার ফেলায় তো এরকমই আছে। ভাইয়া চলে যায়, বলে আমি গাড়িতে গেলাম। তারপর ওই দিন রাতে ফোন আসছে, 1:30 কি 2টা হবে, ফোন আসছে। তো ফোন দিয়ে বলে কি তারেকের হাতে গুলি লাগছে,
তারেক মানে তোমার মেজুতুল্লাহ ভাই? হ্যাঁ, হাতে গুলি লাগছে। আবার কে ফোন দিয়ে বলতেছে তারেকের পেটে গুলি লাগছে। আবার কে ফোন দিয়ে বলতেছে তারেকের পায়ে গুলি লাগছে। পর আম্মু বলতেছে কি যে তুই যাস না, এখন হয়তো আমাকে মারার জন্য তারেক এরকম করতেছে। কারণ কেউ বলতেছে পেটে লাগছে, কেউ বলতেছে বুকে লাগছে, কেউ বলতেছে পায়ে লাগছে। আমাকে মারার জন্য মানে? আম্মুকে। তোমার মাকে মারার জন্য? তোমার মাকে কেন তারেক মারতে যাবে? ওই যে মেয়েকে পাঠায় নাই বা আমার আপু যায় নাই, এই কারণে রাগে হয়তো বা। ওকে। তো আপু বলতেছে কি তুমি যাও না, যাও না। পরে আরেকজন ফোন দিয়ে বলে কি তারেকের তো পেটে গুলি লাগছে, আন্টি আপনি কোথায় একটা আসেন, আমাদের যদি ওকে নিয়ে যায় তাহলে পুলিশে ধরবে। ওকে। তো আপু এর মধ্যে আমাকে ডাক দিছে। তো মা এর মধ্যে বের হয়ে গেছে, আমি বলতে পারি না। আপু ডাক দিয়ে বলতেছে কি যে তোর ভাইয়ার গুলি লাগছে, তো মা আনতে গেছে। তো আমার প্রতিদিন কান্না করতেছে ভাইয়ার জন্য। তো গেছে, তো মা গিয়ে ফোন করছে। তো যার পর নিয়ে আসছে, দেখি ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিয়ে আসছে। তো সত্যি সত্যি গুলি লেগেছে? হ্যাঁ, সত্যি সত্যি গুলি লাগছে। কোথায় লেগেছিল? এখানে